প্রজাপতি প্রজাপতি আমার ইচ্ছে হয়ে বনে বনে ঘাসে ঘাসে ওড়ে আর ফেরে প্রজাপতি 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 আমার মনের মতো ছোট এক ছেলে তার জাল নিয়ে পিছু ধায় ধরতে ধরতে চায় প্রজাপতি 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 জানে मन तेरे तो नयन चोरी चोरी लेके गए कहीं तुम्हारा मन जाने मन जाने मन जाने मन मेरे तो नयन चोर नहीं सजन तुमसे खोया होगा कहीं तुम्हारा मन जाने मन जाने मन जाने मन। অপরাজিতা চক্রবর্তীর দারুণ একটা সুন্দর গান শুনে শুরু করলাম আমরা আমাদের আজকের পর্ব। নমস্কার, ওয়েলকাম টু দিদি নাম্বার 1 সিজন 8 কো পাওয়ার্ড বাই ভিভিল বডি ওয়াশ, সানফিস মারিলাইট এবং বার্জার ইজি ক্লিন ফ্রেশ, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ অয়েল। শুরু করছি আমাদের আরো একটি দুর্দান্ত পর্ব। সকলে পোডিয়ামে উপস্থিত, আমরা সকলের সাথে এখন পরিচয় করব। প্রথমে আছে প্রিয়াঙ্কা ব্যানার্জি। নমস্কার দিদি, আমি প্রিয়াঙ্কা ব্যানার্জি, আসানসোল থেকে এসেছি। আমি একজন সিম্পল সাধারণ হাউসওয়াইফ থেকে কি করে একজন সাকসেসফুল বিজনেস ওম্যান হলাম সেই গল্প তোমাকে বলতে এসেছি। গল্প শুনবো তোমার। এরপর আছে অপরাজিতা চক্রবর্তী, যার দুর্দান্ত গান আমরা এক্ষুনি শুনলাম। কোত্থেকে এসছো তুমি? থ্যাংক ইউ দিদি, আমি কলকাতা বাসরণী থেকে আসছি। সঙ্গীতটা কিভাবে আমার ভালোবাসা পরিণত হলো, কিভাবে আমার জীবনের সাথে এখন জড়িয়ে গেছে, সেই গল্প আমি তোমাকে শোনাবো। শুনবো তোমার গল্প। শেলি বসু। হ্যাঁ নমস্কার দিদি। নমস্কার। আমি দেগঙ্গা থেকে আসছি। কিভাবে আমার শ্বশুরের ছোট ব্যবসা বন্ধ হতে হতেই সেটা সচ্ছল হয়ে দাঁড়ালো, সেই গল্পই করতে এসেছি আপনার সাথে। শুনবো তোমার গল্প। এরপর আছেন পাপিয়া কর। নমস্কার, নমস্কার। আমি এসছি পাঁশকুড়া পূর্ব মেদিনীপুর থেকে। আজ আমি একজন হিয়ারিং ইম্পেয়ার্ড স্টুডেন্টদের টিচার। তো আচ্ছা। সেটা কিভাবে হয়েছি, সে কত সমস্যার মধ্য দিয়ে এবং কিভাবে সফল মা হয়েছি, এই দুটো নিয়ে গল্প বলবো আজকে। আচ্ছা, আপনার গল্প শুনবো পাপিয়া দি। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডের খেলা। ভিভিল বডি ওয়াশ প্রেজেন্টস দিদি মেয়ে জয়ন্তী। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন ভিভিল বডি ওয়াশের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথমে আমি একটা কথা বলবো প্রিয়াঙ্কার সাথে। প্রিয়াঙ্কা, তোমার গল্পটি শুনি। বিজনেস ওম্যান এখন? হ্যাঁ দিদি, আগে হাউসওয়াইফ ছিলে। আগে 8 বছর আমি পুরো হাউসওয়াইফ ছিলাম দিদি। আমরা 2 বোন, আমি আর আমার দিদির মধ্যে 10 বছরের এজ গ্যাপ। তা আমি খুবই বাবার লাডলি মেয়ে। বছর পেরোতে পেরোতে আমি আমার স্কুলিং করি কলকাতা থেকে, তারপর দিল্লি থেকে পড়াশোনা করি, তারপরেই আমার ঠিক বিয়ে হয়ে যায়। আচ্ছা। আমার বিয়েটা হয়েছিল অ্যারেঞ্জ ম্যারেজ, বাবা নিউজ পেপার দেখে বিয়ে দিয়েছিলেন। কিন্তু বিয়ের ঠিক 10 দিন আগে আমার ইনলজরা একটা গাড়ি ডিমান্ড করে। তো সেই জিনিসটা শুনেই আমার বাবা মা কিন্তু বিয়েটা কল অফ করে দিয়েছিলেন। কিন্তু সেই মোমেন্টে আমার ইনলজরা আবার আমাকে বোঝায়, আমার হাজব্যান্ড আমার সাথে কথা বলে। তো কেন জানি না আমার কি মনে হলো আমি তাকেই বিয়ে করতে জেদ করি। আর অ্যারেঞ্জ ম্যারেজ হয়েও মা বাবার অমতেই আমার এই বিয়েটা। বিয়ের পরে দিদি আমি রিয়েলাইজ করি যে আমি কি ভুল করেছি। বিয়ের পরে আমি হানিমুনেও গেলাম আমার বাবা স্পন্সর করাতে। তারপরে যে কটা বছর আমরা বিদেশে বেরিয়েছি তখনও আমার বাবা স্পন্সর করেছে। তা আমার হাজব্যান্ড আইটিতে চাকরি করতেন, তো সেই সূত্রে কাজে আমরা ডেনমার্কে যাই। তো সেখানে গিয়েও দিদি আমার ফিজিক্যাল টর্চার, মেন্টাল টর্চার। তোমার বাবাকে বলো এত টাকা দিতে, একটা ফ্ল্যাট কিনে দিতে। 2014-তে আমি প্রেগনেন্ট হয়ে আমার যমজ মেয়ে হয় 2টো। তো যখন ওনারা জানতে পারে যে আমার টুইন বেবি হবে, তো তখন আগেই আমার ইনলজরা 2টো নাম সিলেক্ট করে নিল। একটা হলো অর্জুন, একটা হলো দ্রোণাচার্য। আমি প্রত্যেকটা দিন দিদি টেনশনে থাকতাম যদি আমার মেয়ে হয়। আর ঠিক তাই হলো। 1 মাস তারা আমার সাথে কেউ কথা বলেনি। মেয়ে হওয়ার 3.5 মাসের মধ্যে একদিন আমার হাজব্যান্ড আমাকে এত ফিজিক্যাল টর্চার করে যে আমি রাত্রিবেলায় 2টো বাচ্চাকে ছেড়ে বেরিয়ে যাই, স্টেশনে গিয়ে বসে থাকি। তখন আমার বাবা মা আমার হাজব্যান্ডকে জানায় যে আপনি আমার মেয়েকে ফেরত পাঠিয়ে দিন। দিদি ফেরত আসার পর আমি দেখলাম যে 2টো বাচ্চাকে নিয়ে আমি কিভাবে ম্যানেজ করব। আমরা হলাম ফ্লিট ওনার্স, 10 টাকা ডাম্পার এইসব নিয়ে আমাদের আসানসোলে কাজ হয়। তো বাবার খুব শখ ছিল যে একটা অটোমোবাইলসের কাজ করব। সেলস অ্যান্ড সার্ভিস দুটোই খুলেছিলেন। তো সময়ের সাথে সাথে বাবার দেখার কেউ ছিল না বলে সেলসটা বন্ধ হয়ে গেছিলো। সার্ভিসটা বাবা জেদেই রেখেছিলেন যে আমার ইচ্ছে যে এটার যেন কাজে হয়। তো সেই বিজনেসটা দিদি বহু বছর ধরে মাইনাসে চলছিল। কখনোই কোনো রকম কোনো প্রফিট হয়নি। মাস গেলে 30টা গাড়িও আসতো না। তো দিদি আমি জয়েন করার পরে আজ 1 বছরও কমপ্লিট হয়নি দিদি, আমাদের কাছে এখন মোটমাট
প্রত্যেক মাসে 200টা গাড়ির ওপরে গাড়ি আসে, ঠিক আছে। আমরা সময়ের সাথে সাথে এক্সপ্যান্ড করেছি, আমরা আরও মেশিনারিজ কিনেছি, আমার টিমকে বাড়িয়েছি। আমি কালকেও দিদি আমার টিম একখানা অ্যাওয়ার্ড জিতেছে আমাদের পারফরমেন্সের জন্য। তো আজকে আমি সত্যি করে ফিল করি যে আমি এতটা যে স্ট্রাগল করেছিলাম, যদি আমি 8 ইয়ার্স না করতাম দিদি, আমি বুঝতে পারতাম না যে একটা ফাইন্যান্সিয়ালি সাউন্ড ব্যাকগ্রাউন্ড থাকলেও একটা মেয়ের নিজের পায়ে দাঁড়ানো কতটা দরকার। আমার আগে কোনো সম্মান ছিল না দিদি। আমি আমার শ্বশুর বাড়িতে সমস্ত কাজ করতাম, বাচ্চাদের খেয়াল রাখতাম, হাজবেন্ড যেরকমভাবে বাইরে যেতে বলতো তার সাথে যেতাম, সমস্ত জিনিস চেষ্টা করে দেখেছি। কোনো দিন আমি সেই সম্মান পাইনি, আজকে আমি যেটা পেয়েছি। মেইনলি কাজটা কি হয় তোমাদের? মেইনলি হয় দিদি এই যে যত প্যাসেঞ্জার গাড়িগুলো হয়, 4 চাকা গাড়িগুলো হয়, সেগুলো সেল তো ধরুন ডিলারশিপ করে দেয়, কিন্তু তাদের সার্ভিস কে দেবে? সেই সার্ভিসের কাজটা আমার এখানে হয়। তো তারা ধরুন সার্ভিসের জন্য এখানে আসে, কোনো অ্যাক্সিডেন্টাল গাড়ি যেগুলো হয়, ইন্স্যুরেন্স ক্লেম, এগুলো অনেক বেশি মুশকিলের কাজ, ভীষণ ডিফিকাল্ট কাজ দিদি। আমার প্রথম আজকে 1 বছরে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখন আমি তাও কিছুটা আইডিয়া পেয়েছি। প্রথম আমি কিছুই বুঝতাম না। আমি দিদি ফ্লোরে গিয়ে মিস্ত্রি কাজ করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। আমি আজকের ডেটও দিদি আমার টিম বাড়ার পরে অনেক সময় গাড়ির ফ্লো বেশি হয়ে যায়, আমার কিন্তু গাড়ি ধুতে কোনো দ্বিধা হয় না। আমি এখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ মনের আনন্দে জল দিয়ে দিই, মনের আনন্দে ফোম দিয়ে দিই, আমি পরিষ্কার করে ফেলি। তো আমার যেটা মনে হলো দিদি যে আমার টিমটা ছিল, কিন্তু তাদেরকে গাইড করার কেউ ছিল না, তো রেসপন্সিবিলিটিটা নেওয়ার কেউ ছিল না, যে তারা যদি কোনো কাজ করে ভালো করেছে সেটাও অ্যাপ্রিসিয়েট করার নেই, ভুল করেছে সেটাও বলার নেই। আর আরেকটা ছিল কারো জব সিকিউরিটি ছিল না, প্রাইভেট সেক্টর, এটা আজ বাদে হয়তো কালকে চলে যেতেও পারি। তো আমি আসার পরে অনেক ছোটোখাটো চেঞ্জেস আসে, তার মধ্যে তাদের একটা ট্রাস্ট আসে ম্যাডামের মধ্যে, তাদের যে দরকারগুলো ছিল, বেসিক নিডসগুলো, সেগুলো আগে আমি ফুলফিল করি। তারপরে ম্যাডাম এখন এরকম হয়ে গেছে যে ওরাই আমার ফ্যামিলি হয়ে গেছে। আগে আমরা 6 দিন ওয়ার্কিং ডেজ ছিল, এখন আমরা 7 দিন ওয়ার্কিং ডেজ। তো 7 দিনই আমরা অফিস যাই, রস্টার করি। আমার এমন টিম মেম্বার্স আছে, ম্যাডাম আজ অফিস নেই আएंगे आप तो फिर हम भी नहीं গেলাম, না তোমাকে আসতে হবে, আমিও আসছি তোমার জন্য। তো 7 দিন আমার জন্য ওয়ার্কিং ডেজ ডেফিনেটলি। ভেরি গুড। আমার টিমে দিদি খালি 2টো মেয়ে আছে, আমি ছাড়া একজন সিআরএম আছে, একজন কলার আছে। আমি ওদের সবসময় বলি তোমরা কিন্তু নেক্সট লেভেলের জন্য প্রিপেয়ার হও, কারণ কি আমি চাই যে অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে আরও মেয়েদেরকে দেখি যারা সার্ভিস অ্যাডভাইজার হয়ে এসছে, যারা আরও এগোচ্ছে। আমি চাই যে আমার ফ্লোরে, আমার যখন ওয়ার্কশপে গাড়ি আসে, তো তখন 2টো ছেলে গিয়ে আগেই খাতা নিয়ে বলে দেওয়া, আচ্ছা ये প্রবলেম হ্যাঁ ये প্রবলেম। আমি চাই যে দিদি কমসে কম 4-5 জন মেয়ে যেন দাঁড়িয়ে ওখানে বলে যে আচ্ছা গাড়িতে এই প্রবলেম আছে। ভেরি ট্রু। তাহলে এখন তুমি পুরোটা হ্যান্ডেল করছো, বোন কি করছে? ও পুরোপুরি হাউসওয়াইফ, ওর 1 ছেলে 1 মেয়ে। তাহলে বাবা এখন অনেকটা রিলিফড? বাবা এখন অনেকটা রিলিফ, বাবা এখন আমার 2 মেয়েকে নিয়েই ব্যস্ত, বাবা মা দুজনেই। কারণ আমি কাজের মধ্যে ব্যস্ত থাকি বলে আমার বাবা আর আমার মা পুরোপুরি আমার মেয়েকে দেখে। মেয়েরা তো বড় হয়ে গেছে প্রিয়াঙ্কা, 5 বছর হয়ে গেছে। তারা কৃষ্ণ ভক্ত, ওই জন্য তাদের নাম রোহিণী মুখার্জি আর রুক্মিণী মুখার্জি। হ্যালো রোহিণী, রুক্মিণী, কেমন আছো? ভেরি গুড। জীবন যুদ্ধে তুমি জয়ী আজকে প্রিয়াঙ্কা, এবং তার সাথে সাথে সব থেকে ভালো কথা হচ্ছে তুমি আরো মেয়েদেরকে উৎসাহ দিচ্ছ নিজের পায়ে দাঁড়ানোর জন্য এবং জীবনে এগিয়ে যাওয়ার জন্য। আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। এখন 2টো মেয়ে কাজ করে তুমি ছাড়া? এখন 2টো মেয়ে কাজ আর করে। 2 থেকে 20 হয়ে যাবে একদম দিদি, আমি নিশ্চয়ই সেটা চাই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ প্রিয়াঙ্কা, খুব ভালো থেকো এন্ড অলওয়েজ পজিটিভ থিংকিং এ বিশ্বাসী হও। Thank you. গো অ্যাহেড ইন ইওর লাইফ। এবার আমরা দেখবো সকলের জন্য কি খেলা আসছে। রুটি করতে হবে, ঠিক আছে? কিরকম রুটি করতে হবে তার ডেমো একটা রাখা রয়েছে। দেখো বেলুন চাকিটা কত ছোট্ট, একদম যেরকম আমাদের রান্নাঘরে ছোট্ট বেলুন চাকি থাকে সেরকমই। মধ্যিখানে একটা বড় মতন দাগ দেওয়া আছে, ওই মাপে রুটিটা হবে। যখন বেলবে মধ্যিখানের এই মাপটাকে ফলো করবে, ওইটা যেন পুরোটা কভার করে, ঠিক আছে? কে সব থেকে বেশি আগে শেষ করতে পারো খেলাটা, সবার আগে কমপ্লিট করবে সে 20 পয়েন্টস, 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছে প্রিয়াঙ্কা। স্টার্ট। একসঙ্গে অনেকটা করে আটা নিয়ে নাও, রাখতে হবে। রুটি করো? হ্যাঁ, এটাই শুধু বই পারি। পুরো সবুজটার মাফে করো, তাহলেই হয়ে যাবে। রাইট, এইবার হলো। ভালো এক্সারসাইজ। প্রিয়াঙ্কা খেলাটা শেষ করেছে 1 মিনিট 8 সেকেন্ডে।
রয়েছে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই ভিভেল বডি ওয়াশ, সানফিস্ট মারি লাইট, বার্জারি জিক্লিন ফ্রেশ, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ অ্যালেন। অপরাজিতা, গানের মানুষ, ছোটবেলা থেকে গান প্রিয়? সাংগীতিক পরিবেশের মধ্যেই আমি বড় হয়েছি। আমার বাড়িতে সবাই গান বাজনা মানে না শিখলেও কেউ করে। আমার বাবা কাকা কোনোদিন সেখানে কিন্তু খুব ভালো গান করে। আমার পিসি নিজস্ব স্কুল আছে আর কি। আমার পিসি 3 বছর বয়সে পোলিওতে আক্রান্ত হয়। তো তারপরে শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে কিভাবে একটা স্কুল চালিয়ে গেছেন, মানে কখনো মাথা ঝোঁকাননি। পিসির কাছে ছোটোবেলাটা কেটেছে আমার, এবং গান শেখাও সেখান থেকে। সবাই যেমন কথা শুনে বড় হয় বাচ্চারা, আমি গান শুনে বড় হয়েছি। আমার এবং আমার দাদারও একটা বয়সের পরে আমার দাদা ঠিক করে যে গানটাকে নিয়ে প্রফেশনালি এগোবে, এবং সেই প্ল্যান অনুযায়ী ও একটা ব্যান্ড করে। আসানসোলে প্রথম বাংলা ব্যান্ডকে ইন্ট্রোডিউস করায় আমার দাদা। দাদার ব্যান্ডের নাম মিউজিক স্ট্রিট। পপুলার হয়ে যায় কিছুদিনের মধ্যেই ব্যান্ডটা, প্রচুর শো করে। কিন্তু দুর্ভাগ্যজনক একটা ব্যাপার ঘটে যায়। 2008 সালে একটা বাইক অ্যাক্সিডেন্টে আমি দাদাকে হারাই। তখন আমি ক্লাস 11-এ পড়ি। আমার মা বাবা ভীষণভাবে ভেঙে পড়ে। তখন কোথাও কোথাও একটা মনে হতো যে আমি যদি গানটাকে নিয়ে এবার সিরিয়াসলি এগোই। আমি ইকোনমিক্সে অনার্স করেছি যদিও, তারপরে যে যদি চাকরি বাকরি করতে হয় ভবিষ্যতে। কিন্তু একটা টাইমে রিয়েলাইজ করি আমি যদি গানটাকে নিয়ে এগোই, আমার সাথে দাদার গানগুলো বেঁচে থাকবে, দাদার ইচ্ছেগুলো বেঁচে থাকবে আমার মধ্যে দিয়ে। অর্ধেক রান্না করে হাজবেন্ড একটা সুর কম্পোজ করেছে, তুই শিগগিরই আয়, এটা একটু গেয়ে আগে যা। আমি রান্না করছি, রান্নাটা বন্ধ করে আয়, এসে গেয়ে যা। এখন স্টেজ শোজ করো অপরাজিতা? হ্যাঁ করি, কিছু লিমিটেড। মূলত কিরম ধরনের গান গাও তুমি? আমি ক্লাসিক্যাল, ইন্ডিয়ান ক্লাসিক্যাল ভোকালে মাস্টার্স করেছি রবীন্দ্র ভারতী থেকে। তো রাগাশ্রয়ী, রাগ প্রধান, সেমি ক্লাসিক্যাল এই জাতীয় গান আমার পছন্দ, গাইতে পছন্দ। তবে মোটামুটি আধুনিক বাংলা গান, আমাদের নিজস্ব কিছু কম্পোজিশন আছে, সেগুলো চেষ্টা করি মানুষকে শোনানোর। তাহলে একটা তোমার পছন্দ মতো একটা সুন্দর গান হোক ছোট্ট করে, তারপর আমরা খেলা শুরু করব। আমাদের একটা কম্পোজিশন শোনাই, আমার লেখা, আমার হাজবেন্ডের সুর। মন মাঝি রে সোহাগ চাঁদ ভাসে যমুনা, মন মাঝি রে সোহাগ রাত সুজনের আশায়, ও প্রেমে আগুনে পোড়ালো কানা, বিরহ মাধুরের জ্বালা ও জ্বালা, মন মাঝি রে সোহাগ চাঁদ ভাসে যমুনায়, মন মাঝি রে সোহাগ রাত সুজনে আশা। বাহ, সুন্দর অপরাজিতা, এইভাবেই গান নিয়ে জীবনে এগিয়ে যাও, ভালো থেকো। মোটা দীক্ষা করো, মোটা দীক্ষা করো, তাহলে দেখবে বড় হবে।
আরো বড় করতে হবে, আরো আরো আরো। গ্রিনটাকে কভার করো। হ্যাঁ, ওকে, ঠিক আছে। অপরাজিতা খেলাটা শেষ করেছে 48 সেকেন্ডে। অপরাজিতা, তোমার গানের জন্য তোমাকে বাইরে বাইরে শো করতে যেতে হয়, অনেক বাইরে ঘুরতে যেতে হয়, তাই তোমার জন্য একটা ছোট্ট টিপস। সাবানের বদলে এখন থেকে তুমি যদি ইউজ করো ভিভেল বডি ওয়াশ, তাহলে তোমার ত্বক থাকবে কোমল এবং সুরক্ষিত। মাত্র 40 টাকায় ভিভেল বডি ওয়াশের 100 ml এর প্যাক এবং তার সাথে লুফা ফ্রি। তাই বাইরে গেলে সঙ্গে ভিভেল বডি ওয়াশ সবসময় থাকতে হবে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই ভিভেল বডি ওয়াশ, সানফিস্ট মারি লাইট, বার্জারি জিক্লিন ফ্রেশ, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ অ্যালেন। শেরিদির সাথে কথা বলবো এবার। বলুন দিদি, আপনার গল্প একটু শুনি। আমার ছোটবেলায় আমার বাবা মারা যায় 6 বছর বয়সে। খুব কষ্ট করে আমরা মানুষ হই, 4 ভাই বোন। গ্র্যাজুয়েশন পড়তে পড়তে আমার বিয়ে হয়ে যায়। বিয়ের পরে এসে দেখলাম যে আমার শ্বশুরের আইসক্রিমের ব্যবসা, হাজব্যান্ড ওইটাই দেখাশোনা করে। এটা শ্বশুরবাড়ির ব্যবসা? হ্যাঁ হ্যাঁ, ব্যবসাটা ঠিকভাবে চলছিল না, কম্পিটিশন মার্কেটে সেটা ধরতে পারছে না। আর আমার 2000-এ বিয়ে হয়েছে, 2001-এ আমার 2 মেয়ে জমজ। 2001-এ ওরা তখন সংসারের অবস্থায় সেই ব্যবসাও চলছে না, অবস্থা আরও খারাপ। তারপর ব্যবসাটা আমার দেখছি কি করে বাড়ানো যায়। আমার শ্বশুরের ওখানে ব্যবসায় পেপসি তৈরি হতো, মানে এই প্লাস্টিকের মধ্যে যেটা পেপসি, হ্যাঁ, এটা বানানো হয় কিভাবে? সেটা জল পাইপের মধ্যে আগে জুসটা তৈরি করে পাইপের মধ্যে ঢুকিয়ে মেশিন আছে, হাত মেশিন, বসে বসে আমি সেই পেপসিগুলো কাটি। এছাড়াও আমাকে করতে হয়, হকারদের সাথে ডিল করতে হয়। সকালবেলা আমি ঘুম থেকে উঠেই দোকানে, টিফিন করার সময় থাকে না। শাশুড়ি মা এসে হয়তো বলে যাও খেয়ে আসো। বাড়ির মধ্যেই আমাদের বিজনেস। হকারদের প্রথমে আমি মালটা ছাড়বো। বিভিন্ন রকমের আইসক্রিম তৈরি হচ্ছে এখন। আইসক্রিম যে কোয়ালিটিগুলো বাড়িয়ে দিয়েছি, যেমন ম্যাঙ্গো আইসক্রিম, লিচু, পাইনাপেল, এগুলো বিভিন্ন রকমের ফ্লেভারের আইসক্রিমগুলো তৈরি হচ্ছে এখন। আমি হকারদের এক একজনের হয়তো 1000 টাকার মাল দিলাম, তাকে একটা স্লিপে দিয়ে দিলাম, তোমার এই মাল আছে 1000 টাকা। তার মধ্যে ও যদি 1000 টাকার মালটা সেল করে আসতে পারে, তাহলে আমাদের 600, ওর 400। ওর কিন্তু কিছু লাগে না, গাড়ি টাড়ি সব কিছু আমাদের প্রথমে কোনো গাড়ি ছিল না, গাড়ি মানে টিনের বাক্স ছিল। এখন সেটা ভাড়া নিয়েছে, ভ্যান ভাড়া নিয়েছিল আমার হাজব্যান্ড। ভ্যান ভাড়া নিয়ে ওটা প্রথমে চালিয়ে দেখছে বেশ ভালোই চলছে, তারপরে নিজেরা কিনে নিল। এখন আমার 15-16টা গাড়ি আছে। তাই? হ্যাঁ, ওই গাড়ি আমার হকার দাদারা, 15-16টা ছেলেও আছে যারা ঘুরে বেড়ায়। হকার দাদারা ওরকম আমাদের খুব সাপোর্টিভ, ওরা আসে সবসময়, সিজনে চলে আসবে। তার মানে তোমার এখন মালও অনেক বেশি বানাও বোধহয়? হ্যাঁ, সব রকম, এক একজনে 1500-1600 এরকম নিয়ে যায়। এত বানায় কি এগুলো তাহলে? কারখানা তো একটা মেশিনের মধ্যে ডাইসগুলো বসিয়ে দেওয়া হয়, ডাইসে একবারে 500 মাল তৈরি হবে। ও আচ্ছা, ওটা তারপরে পেপসিটা আমি তৈরি করছি। তারপরে এরকম বিভিন্ন কোয়ালিটির আইসক্রিমগুলো আছে। কজন কাজ করে তোমার ওখানে? 2 জন আছে লেবার, ওরা করে, আমাদেরও করতে হয়। ওরা আসে না, তখন সব কিছুই দেখতে হয়। আমার হাজব্যান্ড হয়তো কলকাতায় গেলেন মাল আনতে, তখন সব চারিদিকে আমারই দেখতে হয়। মূলত মালটা কি লাগে, কি কি জিনিস আনতে হয়? যেমন আইসক্রিম তৈরি হতে মিষ্টি, সেন্ট, কালার। তো এত মাল রাখতে গেলে তো বরফের প্রচুর প্রয়োজন, তো বরফ পাও কোত্থেকে? মেশিন আছে তো, মেশিনে ওটা তৈরি হচ্ছে। জলের মধ্যে ডাইসগুলো দিয়ে দেওয়া হয়, ওটা টেম্পারেচার একদম মাইনাসে চলে আসবে। এখন নিশ্চয়ই অনেক অর্থ রোজগার করো, কিন্তু যখন শুরু করেছিল তখন তো অর্থ রোজগার করতে পারতে না, কিন্তু এগুলো সেট আপ করতে তো প্রচুর টাকার প্রয়োজন ছিল। হ্যাঁ, আমার লোন নিয়ে প্রথমে এটা শুরু করেছি, ভ্যানগুলো কিনেছি, একটা দুটো করে ব্যবসাটা বাড়িয়ে যেভাবে সেলটা হচ্ছে, প্রোডাকশন বাড়ছে। এখন কটা ফ্লেভারের আইসক্রিম হয়? এখন 8-9 রকম। লিচু, ম্যাঙ্গো, পাইনাপেল, জলজিরা, তারপরে ম্যাঙ্গোর মধ্যে আছে কাঁচা, পাকা, এইগুলো অনেক রকমের। আমার একটা কথা মনে পড়ে, ছোটবেলায় এই জিনিস, এই প্লাস্টিকে বরফ ফলা আইসক্রিম, হ্যাঁ, বাবা মারা কিন্তু খেতে বাচ্চাদের ভীষণ বারণ করে, যে বাজে জলের আইসক্রিম, এগুলো তুমি খাবে না। সত্যি করে বলো, ঠিকঠাক জিনিসপত্র দাও কি দাও না? ভালো জল দেওয়া হচ্ছে, আমাদের 500 ফুটের জল আছে। পেট খারাপ হয় না তো মানুষের জল ওটা খেয়ে?
ফিল্টার জল তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তাহলে এবার থেকে প্লাস্টিকের ওই বরফ আইসক্রিম খাওয়া যেতে পারে। হ্যাঁ, আমাদের ওখানে গেলে আমাদেরটা তো শিওর, হ্যাঁ, তোমাদেরটা শিওর, বাকিটা কি করবে? বাকিটা কি হচ্ছে সেটা আমি জানি না। দেগঙ্গায় গিয়ে যদি খেতে চান তাহলে শিওর। দেগঙ্গা কোয়ালিটি আইসক্রিম আমাদের কারখানা, সেখানে চলে যাবেন, ছোট কারখানা। আমি যখন ছোট ছিলাম তখন স্কুলের সামনে আটা না কি 1 টাকা করে বিক্রি হতো, এখন কত করে নাও? 3 টাকা, 5 টাকা, 10 টাকা এরকম। দেগঙ্গায় গিয়ে আমি তোমাকে খোঁজ খবর করবো শেলি কোথায় বরফ আইসক্রিম খাওয়ার জন্য। ভালো থেকো শেলি, এইভাবেই ব্যবসাকে নিয়ে আরো এগিয়ে যাও, জীবনে অনেক বড় হও। Start. রুটিবেলা হয় বাড়িতে? হ্যাঁ, হয়ে গেল, গল্প শেষ। আটাটা দাও, আটকে ধরছে। কেন বাটিতে আটা নেই? বাটি থেকে নাও। মোটা দিকটা বেলো, মোটা দিকটা বড় করো। দেখো আরো কত বাড়াবে। হয়েছে? ছেড়ে দিক টাইম 1 মিনিট 10 সেকেন্ড। পাপিয়া দি বলুন, কি করেন আপনি? হিয়ারিং ইম্পেয়ার স্টুডেন্টদের টিচার। কানে যারা শুনতে পায় না, কানে শুনতে পায় না। যুক্ত হলেন কি করে এই কাজে? যুক্ত বলতে একটা বড় স্ট্রাগল করেই পেয়েছি। আমার বাবা স্কুল টিচার ছিলেন, খুব কম বেতন, এবং আমাদের পারিবারিক একটা দাদুর সূত্র ধরে একটা মামলা ছিল। মামলা থাকার জন্য বাবা যা ইনকাম করতো সব ওই মামলাতেই চলে যেত। টিউশনিও ঠিকমতোভাবে আমাদের দিতে পারেনি, এরকম অবস্থা, মানে মামলাতেই সব চলে যেত। বিএসসি পাস করার পর তখন কি করব ভাবছি, তারপরে নার্সিংয়ে অ্যাপ্লাই করলাম, ট্রেনিং করে চাকরি করছি। চাকরি করার পর বিয়ে হলো, বিয়ে হওয়ার পর 1 বছর পরে ছেলে হলো। ছেলে হওয়ার পর আবার সমস্যা শুরু হলো যে কি করে ছেলেকে রাখবো। শাশুড়ি নেই, আমি শাশুড়িকে দেখিনি। এবার মায়ের ছোট ভাই বোন। স্বামী কাজ করতেন না? স্বামী গভর্নমেন্ট অফিসে কাজ করে, কিন্তু অনেক দূর, মানে যেখানে থাকি অনেক দূর, মানে ও 7টায় বেরিয়ে যায়, রাত্রি 7টা, 8, 9টা, 10টায় ঘর ঢুকে। ছেলেকে রাখার জায়গা, ছেলেকে রাখার যায়। তখন কি করলাম, তারপরে সেকেন্ড ইস্যু, ওই যে মেয়ে এসছে, ওই মেয়ে সেকেন্ড ইস্যু ও এলো, তখনকে আমি চাকরি ছেড়ে দিলাম। আমি পাড়ার বাচ্চাদের পড়াতাম বিনা পয়সায়, গরিব বাচ্চাদের। দেখে হাজব্যান্ড বলল, তুমি যাবে এক জায়গায় বিনা পয়সায়, কিন্তু করতে হবে হিয়ারিং ইম্পেয়ার। আমি আচ্ছা ঠিক আছে। এরকম যেতে যেতে একদিন শুনলাম যে স্কুলটা স্পন্সর হবে, গভর্নমেন্টের এতে আসবে। তো গভর্নমেন্ট যখন নিল, তখন শর্ত একটা ছিল যে আমি এদের যে হিয়ারিং ইম্পেয়ারদের ট্রেনিংটা আমার ছিল না, যে পাপিয়া কর ট্রেনিংটা নিলে তবে গিয়ে। তখন আপনি ট্রেনিং নিলেন? তখন আমি ট্রেনিংয়ে গেলাম। ট্রেনিং থেকে এসে দেখি গভর্নমেন্টের কাছে তো একটা স্টাফ প্যাটার্ন পাঠাতে হয়, যখন স্কুলটা স্পন্সর হয়ে গেছে আমাকে বাদ দিয়ে দিয়েছে। আমি যখন এলাম বললো আপনার চাকরি হবে না। আচ্ছা কেন? না আপনাকে নেওয়া হবে না। আচ্ছা যে গভর্নমেন্টে পাপিয়া একদম লেখা আছে পাপিয়া করকে নেওয়া ট্রেনিংয়ে যাবে, এই শর্তে আমরা স্কুলটা স্পন্সর করলাম, তাহলে আমাকে বাদ দিয়ে কি? তখন আমি কি করলাম, হাজব্যান্ডের সাহায্য নিয়ে হাইকোর্ট করলাম। হাইকোর্টে দিদি কি বলবো, সে আরেক কষ্ট। হ্যাঁ, হাইকোর্টে যাওয়া, ওই ছেলে মেয়েদের পাড়া প্রতিবেশী কাছে রেখে, ওই ছোট মেয়ে, ও তখন খুব কোলের, যেতাম গিয়ে গিয়ে 10 বছর। হ্যাঁ, 10 বছর 10 বছর ধরে লড়েছেন? দিদি খুব কষ্টে কাটিয়েছি, মানে খাওয়া দাওয়াও ঠিক মতো জুটতো না। ছেলে মেয়েদেরকে, ওই মেয়েকেও, ওর মেয়ের কৌটোর দুধও কিনতে আমি পারিনি, এরকম ধরনের খুব কষ্ট। মানে 10 বছর ধরে লড়লে? 10 বছর লড়লাম। তারপরেও স্ট্রাগল। চাকরি পেলাম, জয়েন করলাম, আমাকে জয়েন করালো, চাকরি পেলাম, কিন্তু চাকরির পর আর আমাকে বেতন দিল না। হায় রে, 3 বছর আমি বেতন পাইনি, করে গেছি কাজ। ছেলেকে বাড়িতে রেখে এসে বিনা বেতনে কাজ করছে? বিনা বেতনে। কেন করছিলেন? কেন বলতে, ওই যে একটা জায়গায় ঢুকে গেছি, ট্রেনিং নিয়েছি, বাচ্চাদের দিকে একটা মোহ পড়ে গেছে, ওই দেখে আর কি। মানে আর বাচ্চারা এত সুন্দর না দিদি, কি বলবো, ওরা না
মানে কি বলবো, আমরা যে কথা বলি মানে আমাদের অনুভূতি কিংবা আমাদের, ওরা না এত ভালো মানে চিন্তা করতে পারবেন না। সব কি ইশারায় কথা বলেন? ইশারা না, ওদের কিছু কিছু স্পিচ আছে, মানে স্পিচের কি তৈরি করা হয়েছে, আসে যখন ওরা একদম পুরো কথা বলে না, আমরা ওদেরকে ট্রেনিং দিয়ে দিয়ে স্পিচটা তৈরি করিয়েছি। আচ্ছা, কারণ যারা শুনতে পায় না তারা কথাও তো বলতে পারে না। কথা শুনতে যেহেতু পায় না, কথা বলতে পারে না, হিয়ারিং এড পড়ানো হয়, পড়িয়ে ওদেরকে কথা বলানো হয়। এখন কি অনেক বাচ্চারা একটু আগের থেকে ভালো হয়েছে, একটু কথা বলতে পারে? হ্যাঁ, আমাদের বাচ্চাদের, এবং তারা চাকরি করছে। আপনার কত বছর হয়ে গেল? আমার অ্যাকচুয়ালি ঢুকেছি 25 বছর হয়ে যাবে, তবে এই 10 বছর বাদে এই 10 বছর হয়েছে কাজ করছি, মানে 10 বছর মাঝখানে ওই লড়তেই চলে গেছে, তারপরে এই 10 বছর কাজ করছি আর কি। এখন বেতন ঠিকঠাক পায়? হ্যাঁ, এখন বেতন ঠিকঠাক পাই, তবে আমার এর মাঝখানে আমার ছেলে মেয়েকে, মানে ওটা আশীর্বাদ বলতে পারেন। ওই যে 10 বছর আমি বসেছিলাম, আমি পুরোপুরি, আমি যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, আমার ছেলেকে পুরো দেখেছিলাম, মেয়ে তখন ছোট, ছেলের পুরো ভিত আমি গড়েছিলাম। ছেলে এখন কি করে? খড়গপুর আইআইটিতে রিসার্চ করছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, বাহ! এমটেক পাস করে পিএইচডি করছে। Very good. এটা, এবং ছেলে জার্মানি চান্স পেয়েছিল দিদি, আমি যেতে দিইনি। কেন? আমি বললাম, আমি তো কোনোদিন তোর পড়ার পিছনে একটা পয়সাও খরচা করিনি, গভর্নমেন্ট দিয়েছে, তোর যে ব্রেন তুই যেটা দিবি সেটা তো ওরা নিয়ে নেবে, তোকে হয়তো অনেক টাকা দেবে, হ্যাঁ, আমার টাকায় কি হবে, হ্যাঁ, তো আমি এই জন্যে আমি যেতে দিইনি। আমি ঠিক, তুমি এখানে করো, এখানে কি আমার গভর্নমেন্ট যে পয়সা দেবে সে তো আমাদের চলে যাবে, আমার তো খুব বেশি দরকার নেই, বিরাট বিলাসে যেটুকু করছি আমরা তো সেভাবেই চলছি, আমার একটা বাড়ি হয়েছে। কাজল কাজ ছেড়ে হয়ে সে সেটা রাজি হয়েছে? একদম একদম, ওই জন্যই আমি সফল মা। এবং মেয়ে এমএ পড়ছে, ও এখানে আছে, কলকাতাতে আছে। আর কি চিন্তা, দুজনে সেটেল হয়ে গেছে জীবনে, আর তো আপনার কোনো চিন্তাই নেই। না না না, চিন্তা একদমই করিনি। নিজের ছেলেমেয়েকে তো মানুষের মতো মানুষ করছেন, তার সাথে এতগুলো বাচ্চাকে মানুষ করছেন পাপিয়াদি। হ্যাঁ, ওরা ভীষণ সফল। ভালো লাগলো পরিচয় হয়ে পাপিয়াদি, দারুণ ভালো কাজের সাথে যুক্ত আছেন, সাকসেসফুল ওম্যান ইন লাইফ, আর ছেলে মেয়েকেও সব থেকে ভালো করে মানুষ করেছেন, খুব ভালো, ভালো থাকবেন। দিদি কটা করে রুটি করেন? একটাও করিনি, হ্যাঁ, একটাও করিনি। তাহলে রুটি খান না? ও কেন? কে করবে? ও কেউ করবে বলে খান না? তা কি খান? ভাত খান সারাক্ষণ? এই জন্য তো এইরকম চেহারা। রুটি বানানোর ভয় খান না? কাজ করতে ভালোবাসেন না? কাজ কাজ তো করি, হেল্প তো নেই, হেল্পিং হ্যান্ড তো নেই, বাড়িতে তো হেল্পিং হ্যান্ড নেই। সব নিজে করেন, ঘর ঝাড় সব করেন, আর রুটি করতে কষ্ট হয়? হয়েছে তো। হ্যাঁ, হয়ে গেছে। এত কাজ করে না, রুটি করতে কষ্ট মনে হয়? তাই আটা মাখতে ভালো লাগে না? না, তার থেকে ভাত বসিয়ে খেয়ে নাও। ওই জন্য দেখুন কি হয়েছে। হাজব্যান্ডেরও বুড়ি হয়েছে, হাজবেন্ডেরও বুড়ি হয়ে গেছে। কয়েকদিন হলে একটু ওটস খাচ্ছি। ওটস খাচ্ছে এখন। রোগা হতে হবে। পাপিয়াদি খেলাটা শেষ করেছেন 55 সেকেন্ডসে। ফার্স্ট রাউন্ডে স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে অপরাজিতা 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে পাপিয়াদি 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে প্রিয়াঙ্কা 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছেন শেরিদি 5 পয়েন্টস। অপরাজিতা পছন্দ পুষ্পা ফার্নিচার তরফ থেকে। পুষ্পা ফার্নিচার যত্নে থাকুক সবকিছু। আবার রাইস কুকার নিয়েছে, ভাতটাও হাঁড়িতে ফ্যান ডালবে না, ওটার মধ্যে ভাতটা করে নেবে। পাপিয়াদির পছন্দ রাইস কুকার, ভাত খেতে খুব ভালোবাসে। প্রিয়াঙ্কা পছন্দ টোস্টার, শেরিদির পছন্দ টিভি ক্যাবিনেট। এই রাউন্ডে হাই স্কোরার অপরাজিতা 20 পয়েন্টস। অপরাজিতার জন্য গিফট আছে, অপরাজিতার জন্য ভিভেল বডি ওয়াশের তরফ থেকে গিফট থাকবে। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে মিনিকেট চাল। পাপিয়াদি আবার চাল পাচ্ছে। বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে একই তব হরি খেলা। তুমি যে ফাগুন রঙেরও আগুন,
তুমি যে রসের ধারা, তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশাহারা। মুক্তা যেমন শুকতির বুকে, তেমনি আমাতে তুমি। আমার পরাণে প্রেমের বিন্দু, তুমি শুধু তুমি। আজকের আমাদের স্পেশাল গেস্ট দুর্নিবা। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয়া। প্রথম গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। টিভি স্ক্রিনে অনেকগুলো অক্ষর ঘোরাঘুরি করবে, একটা অক্ষরে সে আটকে যাবে। যেই অক্ষরে সে আটকাবে সঙ্গে সঙ্গে বাজার প্রেস করে সেই অক্ষর দিয়ে গান শুরু করবে। এই প্রথম প্রশ্নের ক্ষেত্রে খালি বলো বলবো না, কারণ সঙ্গে সঙ্গে খেলতে হবে বলে। প্রিয়াঙ্কা। हाय हुक्कू हाय 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 हुक्कू हाय, ये लड़की मेरे सामने मेरा दिल ली जाए जाए जाए। 5 পয়েন্ট। সঙ্গে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। একটা হদি গান গাও। है अपना दिल तो आवारा, न जाने किस पे आएगा। हसीनों ने बुलाया, गले से भी लगाया, बहुत समझाया यही न समझा। बहुत भोला है बेचारा, न जाने किस पे आएगा। है अपना दिल तो आवारा, न जाने किस पे आएगा। 2 নম্বর গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে স্যান্ডউইচ মেকার। আকাশের ছবি এসছে, তো এমন একটি গান শোনাতে হবে যেটার মধ্যে আকাশ শব্দটা আছে, বা প্রিয়াঙ্কাকে বাদ দিয়ে বাকি 3 জন। বলো শেলি। আকাশ ভরা সূর্য তারা। বাহ, 5 পয়েন্টস। সঙ্গে তোমার গিফট হচ্ছে স্যান্ডউইচ মেকার। 3 নম্বর গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে ইন্ডাকশন ওভেন। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। গানের কথায় কোন দুটি শব্দ একে অপরের বিপরীত? বলো অপরাজিতা। আসল নকল। 5 পয়েন্টস। সঙ্গে ইন্ডাকশন ওভেন। 4 নম্বর গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে হ্যান্ড মিক্সার। দুটো ছবি এসছে, ছবি দুটো দেখে কোন গানের কথা মনে পড়ে? বলো অপরাজিতা। কফি হাউসের সেই আড্ডাটা আজারে নেই, আজারে নেই। একদম 5 পয়েন্টস। সঙ্গে হ্যান্ড মিক্সার। আজার নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আজ আর নেই। 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে বেতের লন্ড্রি ব্যাগ। সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব গায়ে লাগে চাকা ভেবা চাকা হাম্বা হাম্বা টিক 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 টিক। সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব গায়ে লাগে চাকা ভেবা চাকা হাম্বা হাম্বা টিক 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 টিক। হাম্বা হাম্বা টিক 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 টিক। হাম্বা হাম্বা টিক 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 টিক। গানের কথায় গরুর সাথে সম্পর্কিত কোন শব্দগুলো আছে? বলো পাপিয়াদি। হলো হ্যাঁ হলো, শেষ পর্যন্ত হলো। সিং আর হাম্বা হাম্বা। কারেক্ট। লাগে চাকা ভেবা চাকা হাম্বা 5 পয়েন্টস। সঙ্গে বেতের লন্ড্রি ব্যাগ। নয় তবু অশ্ব ডিম্ব গায়ে লাগে চাকা ভেবা চাকা হাম্বা হাম্বা টিক 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 টিক। শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, সানফিক্স মারি লাইফ প্রেজেন্টস কার দৌড় কত দৌড়। আজকের আমাদের স্পেশাল গেস্ট ঐশ্বর্য। অভিনয় রাউন্ড, এক একটা টপিকের উপর ঐশ্বর্য অভিনয় করবে, বাজার প্রেস করে উত্তর দেবে যে ও কি অভিনয় করে দেখালো।
প্রথম টপিক কি দেখাচ্ছে দেখো। বলো শেলি। বুলবুল আর কাটা। 5 পয়েন্ট। দ্বিতীয় টপিক কি দেখাচ্ছে দেখো। বলো শেলি। পান। 5 পয়েন্ট। 3 নম্বর টপিক কোন জায়গা দেখাচ্ছে দেখো। বলো অপরাজিতা। পার্লার। 5 পয়েন্টস। 4 নম্বর টপিক কি দেখাচ্ছে দেখো। কাকে দেখাচ্ছে দেখো। বলো প্রিয়াঙ্কা। শাহরুখ খান। 5 পয়েন্ট। 5টা টপিক শেষ, আমাদের এই রাউন্ডে খেলা শেষ। থ্যাংক ইউ ঐশ্বরিয়া। থ্যাংক ইউ ভেরি মাচ। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে শেলিদি 10 পয়েন্ট। ওকে, শেলিদির জন্য ইলেকট্রিক তান্দুর। সেকেন্ড পজিশনে 3 জন, প্রিয়াঙ্কা, অপরাজিতা এবং পাপিয়াদি। 3 জনেই 5 পয়েন্ট। 3 জনেই এসো। প্রিয়াঙ্কা বলো। ননস্টিক। ওকে, প্রিয়াঙ্কার জন্য ননস্টিক কুকওয়্যারের সেট। অপরাজিতা বলো। অপরাজিতার জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। আর পাপিয়াদির জন্য রয়েছে জাগ এবং গ্লাসের সেট। ফিরে এলাম ব্রেকের পর। শুরু করছি আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমা। জুয়েলারি স্পন্সর করেছে শেখ ফ্যাশন জুয়েলারি। যিনি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার, ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার এবং ভিভেল বডি ওয়াশের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে রোচক অ্যাগ্রো ভালোবাসা স্বাদের তরফ থেকে গিফট হ্যাম্পার সঙ্গে রুটি মেকার। পেঁপে, পেয়ারা, কাগজ, 3টে শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এবার বলো পাপিয়াদি। পেঁয়াজ। বুঝিয়ে দাও। পেঁপের পয়ে চন্দ্রবিন্দু আর পেয়ারার অন্তস্থ আকার, কাগজের বর্গীজ। 20 পয়েন্টস। সঙ্গে রোচক অ্যাগ্রো ভালোবাসা স্বাদের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং রুটি মেকার। দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট এবং প্রেসার কুকার। বাঁ দিকে একটা শব্দ আছে ডাল, ডান দিকে অনেকগুলো শব্দ আছে। ডান দিকের কোন 3টে শব্দ বাঁ দিকে শব্দের পরে বসালে 3টে অর্থপূর্ণ শব্দ হবে? এবার বলো শেলিদি।
ডাল পালা, ডাল পুরি, ডাল বড়া। 20 points. সঙ্গে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট এবং প্রেসার কুকার। 3 নম্বর প্রশ্ন, চার্মিস প্রশ্ন। সঠিক উত্তর দিলে গিফট পাবে চার্মিসের তরফ থেকে গিফট হ্যাম্পার। বয়াম ভর্তি আচার ছাদে, কারণ তো জানা, অনেক তার বিশেষণ, মিঠে বাসনা। এবার বলো শেলিদি। রোদ, মিঠে কোথায়? রোদ, সোনা রোদ, আর রোদে আমরা আচার শুকাই। 20 পয়েন্টস। সঙ্গে চার্মিসের তরফ থেকে গিফট হ্যাম্পার। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে ডিনার সেট। পাশাপাশি ক্লু, পাখির নাম প্রথমে এলে, নৌকার খোঁজ তুমি পেলে। ওপর নিচের ক্লু, মহান গায়কের নাম জেনে শীতের আগে পড়ল মনে। এবার বলো শেলিদি। ময়ূরপঙ্খী হেমন্ত। 20 points. সঙ্গে ডিনার সেট। শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে 3 বার্নার গ্যাস ওভেন। শেষ প্রশ্ন, 30 পয়েন্টসের আনসার, ভুল করলে -20। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করতে হবে। 3টে শব্দে উত্তর। এবার বলো পাপিয়াদি। তন্ন তন্ন করে খোঁজা। পাপিয়াদি বলছেন তন্ন তন্ন করে খোঁজা। যদি সঠিক হয় তবে 30 পয়েন্টস। দেখা যাক। ভেরি গুড পাপিয়াদি। সঙ্গে 3 বার্নার গ্যাস ওভেন। 30 পয়েন্টস পেয়ে পাপিয়াদি স্কোর গিয়ে দাঁড়ালো 75 পয়েন্টসে। শুধুমাত্র 5 পয়েন্টের জন্য যে হলো আজকে দিদি নাম্বার 1, সে হলো শেলি বসু with 80 points. শেলি দি, এবার আপনার জন্য রয়েছে জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবেন জি বাংলা এবং সেন্ট কোকুলান ডায়মন্ডের তরফ থেকে সোনার গিফট। সবাই শুরু হচ্ছে এখন, স্টার্ট। সজরিয়াটা, লাউ ডাকা, ডুগডুগে, গিরগিটি, পাটিসাপটা। পাটিসাপটা, গিরগিটি, ডুগডুগি, লাউডাঙ্গা, সজনে ডাঁটা। ডান। জি বাংলা এবং সেন্ট কোকুলান ডায়মন্ডের তরফ থেকে সোনার হার শেলি দি। অপরাজিত, তোমার মেমেন্টো, এটা তোমার পাপিয়াদির উইনারের ট্রফি শেলি দি। দিদি নাম্বার 1-এর ব্যাচ, দিদি নাম্বার 1-এর সাথে ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার। মুখরোচক চ্যানেলের তরফ থেকে গিফট হ্যাম্পার। ভিভেল বডি ওয়াশের তরফ থেকে গিফট হ্যাম্পার। অলিভ অ্যালেনের তরফ থেকে গিফট হ্যাম্পার। মিয়ামরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার। মিষ্টি মানেই বাঞ্ছারাম। আজকের মতন এই পর্যন্তই, সকলের থেকে বিদায় চাইছি। এরপরে আপনারা দেখবেন আলো ছায়া। সবাই ভালো থাকুন।